তোমাদের সকলকে স্বাগত জানাই টিমস বাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 8-এর চ্যাপ্টার 8-এর মৌমাছি নিয়ে আলোচনা করব। সবার আগেই বলে দিই, এই মৌমাছিকে প্রথমে মৌমাছির থেকে আমরা যেহেতু মধু ও মোম পাই, এগুলো প্রথমে বন যে অংশে আছে আমাদের পশ্চিমবঙ্গে বা সারা ভারতেই বলতে পারো, সেই অংশ থেকে এগুলো সংগ্রহ করা হতো। কিন্তু সেগুলো অনেকটা আনসার্টেন, নির্দিষ্ট নয়, এবং অবশ্যইভাবে পাবো সেটাও নির্দিষ্ট নয়। সেই কারণে বর্তমানে এই মৌমাছিকে পালন করা হয়। এই মৌমাছিকে পালন করার মাধ্যমে আমরা মধু ও মোমের যে সাপ্লাই এটাকে নিশ্চিত করতে পারি। সেই কারণে এই যে মোম ও মধুর জন্যই মৌমাছি চাষ করা হচ্ছে বর্তমানে, এবং সেই চাষ করাটাকে বলছে হলো এপিকালচার। এপিকালচার বলতে মৌমাছিকে পালনই বোঝাচ্ছে, ঠিক আছে। এরপর আসবো হলো এই যে মৌমাছিকে পালন করা হচ্ছে, এই পালনটা তাহলে করা হচ্ছে কিসের জন্য বললাম? মধু ও মোমের জন্য। এবার প্রথমে জানবো, এই মৌমাছিকে সমাজবদ্ধ জীব বলা হয়। আমরা যেরকম একটা সমাজে থাকি, আমাদের সমাজে আমরা প্রত্যেকের ওপর নির্ভরশীল, তাই না? ধরো আমরা যারা খাদ্য খাচ্ছি, প্রত্যেকেই তো খাদ্য খাচ্ছি, তারা প্রত্যেকে চাষি ভাইদের উপর আমরা প্রচণ্ডভাবে নির্ভরশীল। তারা যদি আজকে খাদ্য উৎপাদন বন্ধ করে দেয়, আমাদের কি অবস্থা হবে জাস্ট ভেবে দেখো। সেই কারণে ঠিক একইভাবে ধরো আমাদের টিচারদের ওপর তোমরা নির্ভরশীল, ঠিক তেমনি বিভিন্ন ধরো সমাজে যে রয়েছে কুমোর কামার, সমস্ত ডাক্তার, প্রত্যেকের ওপর আমরা প্রত্যেকে নির্ভরশীল। আমাদের যেমন একটা ডাক্তারকে প্রয়োজন, ঠিক তেমনি সেই ডাক্তারেরও কিন্তু তার জীবন চালাবার জন্য বাকি সমস্ত কিছু প্রয়োজন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, সমস্ত কিছু। বাড়ির জন্য আমাদের মিস্ত্রি ভাইদেরও সাহায্য প্রয়োজন। ঠিক একইভাবে তার আমরা সমাজে যখন রয়েছি, আমাদের প্রত্যেকটা যা ধরনের জীবিকা হতে পারে, প্রত্যেকে আমরা প্রত্যেকের ওপর নির্ভরশীল। এইভাবে সমাজ চলছে। ঠিক একইভাবে মৌমাছিদের ক্ষেত্রেও ওরা প্রত্যেকের ওপর প্রত্যেকে নির্ভরশীল হয়ে রয়েছে। কেন? সেইটা ডিটেলস বলছি। সেই কারণে মৌমাছিকে সমাজবদ্ধ জীব বলা হয়। মৌমাছিদের একটা চাক, যদি তোমাদের ধরো বাড়িতে অনেক সময় হয়, দেখবে না, সানসেটের মধ্যে বা ঘরের কার্নিশে অনেক সময় অনেক জায়গায় হয়, খেয়াল করে দেখো তাহলে দেখবে যে সেখানে প্রচুর মৌমাছি, যারা একটু সাইজের ছোট ছোট, তারা রয়েছে। সেই মৌমাছিগুলোকে কর্মী মৌমাছি বলে। দেখবে যারা বাইরে বেরোচ্ছে, ফুল থেকে মধু আনছে, মধু নিয়ে এসে সেই চাকের মধ্যে রাখছে, মোম তৈরি করছে, সমস্ত কাজ একটা সমাজের একটা মৌমাছিদের জগতে যা যা কাজ হতে পারে, বেশিরভাগ কাজই করে হলো শ্রমিক মৌমাছি। সেজন্যই এদেরকে ওয়ার্কার বি বলা হচ্ছে বা শ্রমিক মৌমাছি বলা হচ্ছে। এছাড়াও যারা থাকে সেটা হলো একটা থাকে পুরুষ মৌমাছি, যারা হলো পুরুষ হিসাবে যাদেরকে সমাজে দেখা হচ্ছে। আর একটা মৌমাছির চাকে একটাই রানী মৌমাছি থাকে, সেই জন্য এটাকে কুইন বি বলা হয় বা রানী মৌমাছি। তার একটা যদি মৌমাছির চাক, ইভেন কখনো যদি মৌমাছির এরম গোষ্ঠী দেখো, তাহলে 2-3টের মধ্যেও একটা রানী মৌমাছি অনেক সময় থাকে, ঠিক আছে। তার রানী মৌমাছির সংখ্যা অনেক কম, পুরুষ মৌমাছির সংখ্যা কিছু, আর সবচেয়ে বেশি সংখ্যা হলো শ্রমিক মৌমাছি। এবার বলে দিই যে রানী মৌমাছি নামটা থেকেই বুঝতে পারছো এরা কি করে। এরা রানীর মতো থাকে, কোনো কাজকর্ম করে না, এদের একটাই কাজ, সেটা হলো ডিম পাড়া। তার এরা এই মৌমাছির যে বংশ, এইটাকে বৃদ্ধি করতে সাহায্য করছে। দ্বিতীয় হলো পুরুষ মৌমাছি, এরাও কোনো কাজ করে না, এরা শুধুমাত্র রানী মৌমাছির সাথে মিলিত হয় এবং সেখান থেকে ডিম উৎপন্ন হয়। এছাড়াও তাহলে সমস্ত কাজ করছে হলো শ্রমিক মৌমাছি। এবার যদি শ্রমিক মৌমাছি, অনেক সময় প্রশ্ন করে শ্রমিক মৌমাছিরা আসলে কি পুরুষ না স্ত্রী? শ্রমিক মৌমাছিরা হলো ফিমেল, যারা রিপ্রোডাকশন করতে পারে না, যারা ডিম পাড়তে পারে না। তাহলে রানী মৌমাছি হলো এমন মৌমাছি, এটা একটা স্ত্রী মৌমাছি যে ডিম পাড়তে পারে। বাকি সমস্ত যে কর্মী মৌমাছিগুলো রয়েছে, তারা শ্রমিক মৌমাছিগুলো রয়েছে, তারাও আসলে স্ত্রী। তারা কোনো রকম ডিম পাড়ে না, তারা রিপ্রোডাকশানে বা প্রজননে অংশ নেয় না, এছাড়া অন্যান্য কাজগুলো করে। এমনকি যে রানী মৌমাছি যে ডিমগুলো পারে, সেই ডিমগুলোকে ধরো দেখাশোনা করা, সেই লার্ভাগুলোকে খাওয়ানো, সেগুলো সমস্ত করে এই শ্রমিক মৌমাছি। তাহলে বুঝতেই পারছো এই শ্রমিক মৌমাছির গুরুত্ব কতটা এদের সমাজে। তাহলে শ্রমিক মৌমাছির কাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই শ্রমিক মৌমাছিরাই কিন্তু এই মোম এবং মধু উৎপন্ন করে। এবার এই মোম কিভাবে উৎপন্ন হয়?
এই শ্রমিক মৌমাছিদের পেটের থলিতে মোম থাকে। এরা কি করে, সেই গ্রন্থির ক্ষরণ হয় এবং সেখান থেকে সেই যে মোম বার হয় এবং সেটা দিয়েই মৌচাক তৈরি হয়। তাহলে ওরা যে মৌচাক তৈরি করছে সেটার উপাদান হলো মোম। এটা কাদের থাকছে, তাহলে শ্রমিক মৌমাছিদের পেটের থলিতেই মোম থাকে, সেই গ্রন্থি থেকে ক্ষরণ হয় যখন মোমটাই বেরিয়ে আসে সেটা দিয়েই ওরা এই মৌচাক তৈরি করছে। আর এরাই, এই শ্রমিক মৌমাছিরাই মধু তৈরি করে। কিভাবে করে, এই শ্রমিক মৌমাছিরাই ফুলে ফুলে ঘুরে বেড়ায়, ফুলের যে নেকটার সেটা সংগ্রহ করে বা মকরন্দ যেটাকে বলি, ফুলের নেকটার বা মকরন্দ সংগ্রহ করছে, সেটাকে নিয়ে কি আসার সময় কি করবে, ওরা তো আর, ওদের হাতে তো আর বালতি বা মগ নেই যে সেটা সংগ্রহ করে নিয়ে আসছে, ওরা চোষকের সাহায্যে চুষে নেয় ফুল থেকে রসটা নিয়ে, ওদের একটা থলি আছে, মধু থলি, সেই মধু থলিতে সেই মধুটা রেখে দেয়। এবার ধরো অনেকটা দূরে গেছে সেই মধু সংগ্রহ করতে, এবার মধু থলিতে রেখে দিল, মধু থলিতে যখন মধুটা রাখছে মানে ফুলের মকরন্দ রাখছে, তার সাথে সাথে লালারসও মিশে যাচ্ছে। তাহলে ওদের এই মকরন্দ তার সাথে লালারস দুটো মিশে যাচ্ছে, তার ফলে একটা কম্পোজিশন বদলে যাচ্ছে, মানে যতটা ধরো ফুলের মধু যেরম হয় তার থেকে এটা একটু বদলে যায়, কারণ ওদের লালারসও মিশে যাচ্ছে। আর তার ফলে এই যে মকরন্দে যতটা শর্করা রয়েছে সেটা বদলে যাচ্ছে। এরপর শ্রমিক মৌমাছিরা ওই মিশ্রণটাকেই ওদের যে কুঠুরিতে এলো, মানে মৌচাকে এলো, এসে উগড়ে দেয় বা বমি করে দেয়। সেইটাই উগড়ে দিয়ে সে প্রকোষ্ঠে রেখে দেয়। তারপর ওরা ডানা ঝাপটা দিয়ে ওইটাকে শুকনো করতে থাকে, মানে যে মকরন্দটা বা যে মকরন্দ এবং লালারসের যে মিশ্রণটা বমি করেছে, উগড়ে দিয়েছে, সেইটাকে ওরা ডানার সাহায্যে হাওয়া দিতে থাকে। তার ফলে ডানার বাতাসে কি হয়, জল বাষ্পীভূত হয়ে যায়, তার মানে জিনিসটা আরও কনসেন্ট্রেটেড, আরও ঘন হয়ে যাচ্ছে, সেইটাই আমরা মধুরূপে পাই। এই জায়গায় বলে দিই, যারা ভেগান, তোমরা নিশ্চয়ই এটা শুনেছো, আমরা তো জানি যে নন ভেজিটেরিয়ান, ভেজিটেরিয়ান মানে যারা শুধুমাত্র মানে ভেজ জিনিস খায়। ভেজিটেরিয়ানরা কিন্তু দুধও খায়, দইও খায়, মধুও খায়। কিন্তু যারা ভেগান মানে হলো কোনো রকম অ্যানিমাল প্রোডাক্ট খায় না, যেমন ধরো পনির খায় না, দুধ খায় না, দই খায় না, এগুলোও খায় না, ঠিক তেমনি তারা কিন্তু মধুও খায় না। কারণ মধু কি, মৌমাছিরা এসে যেহেতু সেটা উগড়ে দিচ্ছে, ওর ভেতরে লালারসও আছে, সেজন্য ওরা কিন্তু মধুও খায় না। মানে যারা ভেগান হয়ে যায় খাওয়া দাওয়ার মধ্যে, তারা এটাও খায় না। ঠিক আছে, তাহলে কিভাবে মধু তৈরি হচ্ছে এটাও খুব খুব গুরুত্বপূর্ণ, এটা অবশ্যইভাবে পড়ে রাখবে। আচ্ছা, এই সমস্তগুলোই মোম, মধু, এগুলো কিন্তু কারা তৈরি করছে, শ্রমিক মৌমাছিরা। কোনো রকম এই সমস্ত মধু, মোম সৃষ্টির ক্ষেত্রে না রানী মৌমাছির কোনো ভূমিকা আছে, না পুরুষ মৌমাছি বা ড্রোন যেটাকে বলা হয় সেটারও কোনো ভূমিকা আছে, মানে এগুলোর কারোর কোনো ভূমিকা নেই, শুধুমাত্র শ্রমিক মৌমাছি এই কাজটা করে। এবার দেখব যে এই মধুর পুষ্টিগুণ কী। মধু প্রধান যে উপাদান সেটা হলো সুগার, মানে ওতে মিষ্টি আছে যেহেতু, বুঝতেই পারছো, সুগার মানে কার্বোহাইড্রেট এতে সবচেয়ে বেশি, সেগুলোর ভেতরেও গ্লুকোজ আছে, ফ্রুক্টোজ আছে আর জল আছে। ফ্রুক্টোজ হলো কি, যেহেতু ফল মানে গাছ থেকে ওরা যে নেকটার বা মধু মকরন্দ সংগ্রহ করে, সেজন্য সেখান থেকে ফ্রুক্টোজ আসছে, গ্লুকোজ এবং জল, এই তিনটে হলো প্রধান উপাদান। এছাড়াও থাকছে সামান্য পরিমাণে ভিটামিন থাকছে, মানে ভিটামিন এ থাকে, ভিটামিন বি কমপ্লেক্স থাকে, ভিটামিন সি থাকে। ঠিক আছে, বেশ কিছু খনিজ পদার্থও পাওয়া যায়, যেমন ধরো সোডিয়াম, তোমার পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস আর আয়রন, এগুলো থাকছে। তার সাথে সাথে অ্যামাইনো অ্যাসিড থাকে, মানে বেশ কিছু প্রোটিনও থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই অ্যান্টিঅক্সিডেন্টের জন্যই কিন্তু মধু খুব উপকারী আমাদের শরীরের জন্য। মানে এটা কি করে, আমাদের কোষ, যেটা কোষের বার্ধক্যকে রোধ করে বা কম করে। এরপর আসবো হলো মৌমাছির জীবনচক্র। মৌমাছির জীবনচক্রের 4টে ধাপ: ডিম, লার্ভা, পিউপা, পূর্ণাঙ্গ। রানী মৌমাছি এবং পুরুষ মৌমাছি, এই দুটো মৌমাছির মিলনের ফলে স্ত্রী মৌমাছি ডিম দেয়। সেই ডিম থেকে হয় লার্ভা, সেই লার্ভা থেকে হচ্ছে পিউপা এবং পিউপা থেকে হচ্ছে পূর্ণাঙ্গ মৌমাছি। এইভাবে এদের জীবনচক্র চলতে থাকে। এই রানী মৌমাছি 2 রকম ডিম পারে, বেশ কিছু ডিম পারে যেগুলো অনিষিক্ত, যে বেশ কিছু ডিম পারে যেগুলো নিষিক্ত। নিষিক্ত ডিম থেকে যদি নিষিক্ত মানে কি, যে ডিমের নিষেক হয়েছে, নিষিক্ত ডিম থেকে 2 রকম হতে পারে, একটা হলো স্ত্রী মৌমাছি হতে পারে, আর একটা হলো কর্মী মৌমাছি হতে পারে। আর যে ডিম অনিষিক্ত মানে নিষেক হয়নি, যে ডিম
যে ডিমের, সেখান থেকে হয় পুরুষ মৌমাছি। ক্লিয়ার? এবার দেখো এই নিষিক্ত ডিম থেকে কখন স্ত্রী মৌমাছি হবে আর কখন কর্মী মৌমাছি হবে এই জিনিসটা নির্ভর করে, সেটা হলো রয়্যাল জেলির ওপর। কি নাম বললাম? রয়্যাল জেলি বা রাজকীয় জেলি। এই রয়্যাল জেলি বার হয় হলো কর্মী মৌমাছির, মানে কর্মী মৌমাছির দেহ থেকে। এই যে রয়্যাল জেলি, যখন কর্মী মৌমাছিরা ধরো মানে স্ত্রী মৌমাছি ধরো ডিম পারলো বা মানে যে ওদের মৌমাছি কুঠুরিতে, তারপর সেই ডিমগুলো ফুটে গেল, লার্ভা হলো। এবার এই লার্ভাকে দেখাশোনা পালন সমস্ত কিছু করে কর্মী মৌমাছি। কর্মী মৌমাছি এই যে লার্ভাগুলোর, তখন কিন্তু যে লার্ভাগুলো হয় আর কি, সেগুলোর কিন্তু কোনো জেন্ডার নেই, মানে তখন অবধি এটাই স্ত্রী এটাই কর্মী এটাই পুরুষ এরকম কিছু নেই। যেটা বললাম অনিষিক্ত ডিম থেকে পুরুষই হবে। আচ্ছা, যে সমস্ত লার্ভাগুলোকে মানে এই যেহেতু অনিষিক্ত ডিম এবং সেগুলো থেকে পুরুষ হবে, এই জাতীয় লার্ভাগুলোকে খাওয়ানো হয় হলো মধু এবং যে ধরো রেণু খাওয়ানো হয়। তাহলে এদেরকে কি খাওয়ানো হচ্ছে? মধু আর রেণু, ফুলের রেণু ওরা যে মুখে করে আনছে সেটা। এই নিষিক্ত ডিম থেকে যে দুটো হচ্ছে সেটা স্ত্রী মৌমাছি হতে পারে বা কর্মী মৌমাছি হতে পারে। এই স্ত্রী মৌমাছি হওয়ার জন্য এদেরকে কন্টিনিউয়াস রয়্যাল জেলি খাওয়ানো হয়। কি খাওয়ানো হয়? রয়্যাল জেলি। এটা কর্মী মৌমাছিরই, মানে যে পূর্ণাঙ্গ কর্মী মৌমাছি এদের দেখাশোনা করছে তারা খাওয়ায়। এবার তোমরা বলতে পারো যে এই রয়্যাল জেলি কী জিনিস? রয়্যাল জেলির ভিতরে এমন একটা জিনিস আছে যেটা এদের এই যে স্ত্রী মৌমাছির শরীরে জননতন্ত্র গঠন করতে সাহায্য করে। ঠিক আছে, এই জিনিসটাকে বলে হলো মেটামরফোসিস। এবং এদের শরীরে যখন এই লার্ভাটাকে রয়্যাল জেলি খাওয়ানো হচ্ছে, এদের শরীরে মেটামরফোসিস হতে থাকে এবং এরা ক্রমশ স্ত্রী মৌমাছিতে পরিণত হয়ে যায়। এবার এই যে নিষিক্ত ডিম থেকে যেগুলোকে কর্মী মৌমাছি হবে বা ধরো যাদেরকে রয়্যাল জেলি খাওয়ালো না, তাদেরকে সামান্য পরিমাণ রয়্যাল জেলি এবং তার সাথে সাথে এই মধু বা রেণু খাওয়ায়। এদেরকে যে রয়্যাল জেলি খাওয়ানো হয় না সেটা নয়, এরাও রয়্যাল জেলি খায় কিন্তু বেশি খায় না, অল্প পরিমাণ খায়। বা ধরো তার সাথে সাথে মধু রেণু এগুলোও খাচ্ছে, তারা কর্মী মৌমাছিতে পরিণত হয়ে যায়। আমি আগেই পড়ানোর সময় বললাম কর্মী মৌমাছি মানে কি? যে সমস্ত মৌমাছিরা স্ত্রী কিন্তু যারা ডিম দিতে পারবে না, ডিম পাড়তে পারবে না, তাদেরকে কর্মী মৌমাছিতে পরিণত হচ্ছে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো যে এই মৌমাছির জীবনচক্রে ডিম থেকে লার্ভা, লার্ভা থেকে পিউপা, এই সময়টায় কি খাওয়ানো হচ্ছে সেই বিষয়টার ওপর নির্ভর করে যে ওদের জেন্ডার কি হবে বা ওরা কিসে পরিণত হবে, স্ত্রী হবে না কর্মী হবে না পুরুষ, এই জিনিসটা। তাহলে এই রয়্যাল জেলি খুব গুরুত্বপূর্ণ, এই জিনিসটা জেনে রাখবে। এটা কর্মী মৌমাছির মুখ থেকে বার হয় একরকম পদার্থ, যেটা যখন ওরা লার্ভার দেখাশোনা করে, লার্ভাকে লালন পালন করে, তখন যে সমস্ত লার্ভাকে রয়্যাল জেলি খাওয়ায় তারাই স্ত্রী মৌমাছিতে পরিণত হয়ে যায়। এবং এই রয়্যাল জেলিটা কিন্তু একদিন বা দুদিন এরম খাওয়াচ্ছে না, কন্টিনিউয়াস খাওয়াতেই থাকে, তারাই স্ত্রীতে পরিণত হয়ে যায়। কারণ এই রয়্যাল জেলির মধ্যে এমন একটা জিনিস আছে যেটা এদের শরীরে যায়, যেটা এদেরকে স্ত্রী হতে সাহায্য করে। বোঝাতে পারলাম? তাহলে এইভাবে মৌমাছির জীবনচক্রটা চলছে। এরপর আসবো এই মৌমাছি পালন বা এপিকালচার। মৌমাছিকে যখনই পালন করা হচ্ছে সেই জিনিসটাকে এপিকালচার বলছে। পালন দুইভাবে করা যেতে পারে। একটা হলো দেশীয় পদ্ধতি, যেটা হলো সিম্পলি বনের মধ্যে ঘুরে ঘুরে মৌমাছির চাক, মানে মৌচাক কোথায় আছে দেখবো এবং সেখান থেকে মধু মোম কালেক্ট করতে হবে, সেই জিনিসটা। কিন্তু যেহেতু বললাম যে এই জিনিসটা এখন বর্তমানে চাহিদা অনেক বেড়ে গেছে এবং সেক্ষেত্রে মানে বন থেকে কতটা মধু মোম পাওয়া যায় সেটা খুবই আনসার্টেন। এবং তার সাথে সাথে বনের মধ্যে গিয়ে মধু মোম সংগ্রহ করতে গিয়ে বহু বহু মানুষ প্রাণ হারান, সেইটাও একটা খুব বড় বিষয়। সেই কারণে আধুনিক পদ্ধতিতে মৌমাছিকে পালন করা হচ্ছে। এই আধুনিক পদ্ধতিতে মৌমাছিকে পালন করার জন্য একটা নির্দিষ্ট মানে ধরনের খাঁচার মতো একটা এরকম কাঠের বাক্স মতো জিনিস ব্যবহার করা হয়, সেটাকে মধুমক্ষীশালা বা এপিয়ারি বলা হয়। এপিয়ারি বা মধুমক্ষীশালা কাকে বলে সেই জিনিসটা দিয়েও প্রশ্ন আসে। এবার এই যে মৌমাছি যখন কোনো একজন ব্যক্তি পালন করবেন, তিনি একটা দুটো রানী মৌমাছি এবং বেশ কিছু পুরুষ মৌমাছি এনে ওই জায়গাটায় রাখেন এবং তাদেরকে খেতে দেওয়া হচ্ছে। এরপর দেখা যায় যে আশেপাশে অঞ্চল থেকে প্রচুর কর্মী মৌমাছি এমনি ওই মানে ওই যে এপিয়ারিতে চলে আসে। ঠিক আছে, তারপর ওই জায়গায়
বড় মৌচাক গঠন হয় এবং মৌমাছির দল থাকে। এবার বলবো যে এই মৌমাছি পালনের জন্য আশেপাশে কী কী জাতীয় গাছ রাখা প্রয়োজন, কারণ ওরা তো আলটিমেটলি মধু সংগ্রহ করবে, সেটার জন্য মিষ্টি জাতীয় যে সমস্ত ফুল, মানে যে সমস্ত ফুলে মধু হয় সেগুলো থাকা প্রয়োজন। সেজন্য আশেপাশে মানে যে সমস্ত অঞ্চলে এই গাছগুলো আছে তার আশেপাশে অঞ্চলে এই মধু মানে মৌমাছি পালন করলে সেটা অনেকটা ভালো। যেমন জাম, লেবু, গাজর, ধনে, সর্ষে, পেঁয়াজ, মৌরি, লাউ, মটর, এই সমস্ত গাছ, মানে এই সমস্ত গাছের ফুলগুলো অ্যাকচুয়ালি মিষ্টি, এখান থেকে অনেক নেকটার বা মকরন্দ পাওয়া যায়। সেই কারণে এই অঞ্চলে, এই গাছগুলোর আশেপাশে অঞ্চলে মৌমাছি পালন করা অনেকটা বেশি সুবিধাজনক এবং সেখান থেকে আমরা অনেক মধু ও মোম পেতে পারি। তাহলে বুঝতেই পেরেছো যে মৌমাছির জীবনচক্র এইভাবে চলছে এবং এখান থেকে রয়্যাল জেলি, মধুর কম্পোজিশন তার সাথে সাথে মোম এবং এগুলো সমস্ত কাদের শরীর থেকে খরিত হচ্ছে, তার সাথে সাথেই জীবনচক্র, এগুলো দিয়ে ছোট ছোট প্রশ্ন আসে। আশা করি বুঝতে পেরেছো। আর এপিয়ারি কাকে বলে এই জিনিসটাও তাই, এপিকালচার, এপিয়ারি, এই জিনিসগুলো, এই টার্মগুলো খুব গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। পরের পর্বে আবার পরের অংশটা নিয়ে আলোচনা করব। যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো। আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করতে একদম ভুলো না, আর সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও। থ্যাংক ইউ।